আমার পিছনেই দেখছেন শিবগাদি মন্দির। আমরা মন্দিরে উঠবো। বাহ, দারুণ ভিউ। বিন্দুবাসিনী মন্দিরে এসে মন্দিরের ঠিক পাশেই বড় হনুমানের মূর্তি, আর চারপাশ দিয়ে সারাউন্ডিংসটা দেখুন একদম। এখান থেকে আশেপাশের শহরের যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা অদ্ভুতই সুন্দর। দর্শনার্থী যারা তারাও ওয়েট করছে। অনেকটা কেরালার মতো ভিউটা লাগছে না? অদ্ভুত সুন্দর, কি সুন্দর। আমরা মোটামুটি সমুদ্র যাত্রা করার মতন করছি, বেশ ভালোই লাগছে। সেকেন্ড জেনারেশন আমরা তৈরি করছি। ওর সবে বয়স কত রে? 12 হয়েছে? 11 বছর বয়স। 11 বছর বয়স থেকে রাইড শুরু হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি আছি মোটামুটি হাফ রেডি। আমার সঙ্গে আমার কলিগ স্বরূপ একটু দিকে আসুন। গুড মর্নিং। আরও সবার সঙ্গে পথে দেখা হবে। টাটা টাটা। তাহলে বন্ধুরা রওনা দিয়ে দিলাম। টাটা। দেখতেই গঙ্গারামপুরে এসে পৌঁছে গেলাম। গঙ্গারামপুরে আমাদের জন্য আমাদের টিমের লোকজন আছে, তার মধ্যে অশোক অবশ্যই ওয়েট করছে। আর বাকিরা কে কোথায় সেটাই আমরা দেখছি। তাদেরকে নিয়ে একসঙ্গে রওনা দিব। এবারের টার্গেট ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। সাহেবগঞ্জের অনেক কিছুই আছে, হিস্ট্রি আছে, নেচার আছে, প্রকৃতির যে লাক্সারি সেই ব্যাপারটা তো অবশ্যই আছে। গঙ্গারামপুর আমরা ক্রস করলাম। এই পুরো টিম মোটামুটি এই অশোক, সঞ্জিত, অমৃত আর অমৃত ছেলে সেকেন্ড জেনারেশন আমরা তৈরি করছি। যে ওর সবে বয়স কত রে? 12 হয়েছে? 11 বছর বয়স। 11 বছর বয়স থেকে রাইড শুরু হচ্ছে। তো আয়ুষ পাল, অমিয় পাল না আয়ুষ পাল কোনটা বলবো? অমিয় পাল। যাক, অমিয় পাল। আর আমাদের অশোক আছে, এদিকে স্বরূপ, আর ওইদিকে তপনদার পার্টনার। তো আমরা পুরো টিম এতক্ষণে এক জায়গায় হতে পেরেছি। এইবার আমরা সঠিক সময়ে না হলেও লেট করে হলেও সেফলি পৌঁছানোটা আমাদের টার্গেট, সঠিক জায়গায়। এটা হলো কথা। চলুন পথে কথা হবে আরও, কারণ দেরি হয়ে গেছে অনেক। এখন প্রায় 9টা মতো বাজে। অ্যাকচুয়ালি এত দেরি হওয়ার পিছনে কারণ সেটা হলো আমাদের গ্রুপের মধ্যেই একজন মেম্বার তপনদা, তাকে পরে দেখাবো, তার বাইকের পলিউশন ফেল হয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি যে পলিউশন যে পেপারস তৈরি করে দেয় তাকে বাড়ি থেকে ডেকে তুলে তার পেপারস তৈরি করে তারপরে রওনা দিতে এতটা দেরি হয়ে গেল। এতটা পরে আমরা কখনোই রওনা দিইনি। কতটা দূরে পৌঁছাতে পারবো এবং কতটা সেফলি পৌঁছাতে পারবো এটাই বড় ব্যাপার। স্পিডটা বড় ব্যাপার নয় বা তাড়াহুড়োটা নয়। সব পেপারস রেডি করে তারপরে রওনা দেওয়াটা বেস্ট আইডিয়া। কোনো মতেই অর্ধেক পেপারস নিয়ে যাওয়া উচিত নয়। কারণ এই দেখুন সামনেই পুলিশের চেকিং হচ্ছে, না হলে যে কোনো সময় চেকিংয়ের ঝামেলায় পড়তে পারে যে কোনো মানুষ। সব গাড়ি চেকিং হচ্ছে। বুনিয়াদপুর সাধারণত আমরা ডান দিক দিয়ে চলে যাই, কিন্তু এবার যেহেতু ঝাড়খণ্ডে যাব, এবার বাঁ দিক দিয়ে সোজা চলে যাব আমরা মালদার উদ্দেশ্যে। মার্কেট পুরোটা খুলেনি, মোটামুটি কেউ কেউ খুলেছে। তো এতটা রোদ, এতটা গরম, এতটা লেট, জানি না কি হবে, কিন্তু সবসময় হোপ ফর দ্য বেস্ট। আশা করা যায় ভালোই হবে, এটা আশা রেখেই সামনে এগোতেই হবে, উপায় নেই। গাজল আমরা ছেড়ে গেলাম, মালদা 25 কিলোমিটার। গাজলে এইখানে দাঁড়িয়ে গেলাম বনফুল ধাবা, আর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকালবেলা ভাত খাওয়া আমাদের অভ্যাসের মধ্যেই পড়ে। আর সেই কারণেই ভাত খেয়ে নিয়ে তারপরে রওনা দেবো। এই লরি ছায়ার মধ্যে দাঁড়াও ওখানে। এইবারই আমাদের পুরো টিমকে দেখতে পাবেন। এই যে সবচেয়ে ছোট মেম্বার আয়ুষ পাল, তার বাপ অমৃত পাল, এই অশোক, স্বরূপ, সঞ্জিত, আর ওইদিকে আমাদের পুরনো সিনিয়র কাকা তপন কাকা, বহুদিন বাদে আমাদের সঙ্গে যাচ্ছে। দাদার নাম কি যেন? পার্থদা। খেয়ে নিই, কারণ অনেক লেট। মালদার প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, একদমই নারায়ণপুরের কাছে বলতে পারেন। আর এই কারণেই চারিদিকে প্রচুর ইন্ডাস্ট্রি। কালিয়াচকের অবস্থা দেখুন, কত ভিড়, কত লোকজন, অনেক বেশি প্রেশার এখানে। ফারাক্কা ঢোকার আগ মুহূর্তে, আর এই সময় আবার
টুকটাক বৃষ্টিও শুরু হয়ে গেল। যদিও মুষলধারে বৃষ্টি হলে তার মধ্যে বাইক চালাতে একরকম মজা লাগে, এটাতেও খারাপ লাগছে না। টোল প্লাজায় ঢুকে গেলাম। এই মুহূর্তে আমরা ফারাক্কা ক্রস করে আসলাম, আর এই সময় দাঁড়িয়ে আছি ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরে মুখের সামনেই। আর আমরা সবাই দাঁড়িয়ে থাকার মেন কারণ তপনদা রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড নিয়ে আসছে, আর সেই বাইক আর স্টার্ট নিচ্ছে না। অ্যাকচুয়ালি সেই কারণেই আমি রয়্যাল এনফিল্ডের ক্লাসিকটা বিক্রি করে দিয়েছি। মানে রয়্যাল এনফিল্ডকে আমি খারাপ বলতে চাই না, কিন্তু যে কোনো সময় এই বাইকটা নষ্ট হয়, কেন নষ্ট হয় জানি না। আর এটা একটা বিরাট সমস্যা। তো মানে সবাই আমরা বোর হচ্ছি আর কি বলবো, এটা সহ্য করতেও হচ্ছে, কারণ স্বাদ ছাড়া যায় না। তাই আমরা নেমে এই দিক দিয়ে রাউন্ড শেপ দিয়ে আবার এই দিক দিয়ে উঠে গেলাম। এই ব্রিজ ক্রস করে হাতের ডান দিকে চলে যাব। হ্যাঁ, বিন্দুবাসিনী মন্দির যাওয়ার পথে সুন্দর রাস্তা, কি সুন্দর। আমরা মোটামুটি সমুদ্র যাত্রা করার মতন করছি, বেশ ভালোই লাগছে। আপস অ্যান্ড ডাউনস কত সুন্দর দেখুন, তাই না? সমুদ্রের মধ্যে গেলে যেমন ঢেউ লাগে, আমাদের এরকম দোলা লাগছে। এই দোলাতে বেশ হাড্ডি জয়েন্ট যেগুলো আছে সেগুলো খুলে যাচ্ছে আর কি। হ্যাঁ, চলে এসেছি আমরা বিন্দুবাসিনী মন্দিরে। মন্দিরের আশপাশটা সারাউন্ডিংসটা দেখুন কীরকম। এই এত পরিশ্রম করে সারাদিনে একটা ডেস্টিনেশনে এসে পৌঁছাতে পেরেছি, এটাই বিরাট ব্যাপার। মন্দির চত্বরে এটা কিসের মন্দির আমরাও ঠিক জানি না, কিন্তু দেখি শুনে দেখি কি আছে। বেশ পরিবেশটা ভালো, বাহ, হাওয়াটা সুন্দর। এতক্ষণ ক্লান্তি শেষে আমরা পৌঁছালাম যখন, বেশ ভালো। সারাদিনে আর কোথাও যাওয়া হবে কি না জানি না, তবে মন্দির ধামে এসে পৌঁছাতে পারলাম। ও, এখন মন্দির বন্ধ আছে, এই মুহূর্তে মন্দির বন্ধ। এই পাশ দিয়ে সিঁড়িতে উঠে আসা, এইটা হলো ফ্রন্ট সাইড, তাই না? জয় শ্রীরাম। বিন্দুবাসিনী মন্দিরে এসে মন্দিরের ঠিক পাশেই বড় হনুমানের মূর্তি, আর চারপাশ দিয়ে সারাউন্ডিংসটা দেখুন একদম। এখান থেকে আশেপাশের শহরের যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা অদ্ভুতই সুন্দর। ও একদম মানে অনেকটা ভিউ কেরালার সাইডের মতন, তাল নারকেল গাছ, ভ্যালি, হ্যাঁ দারুণ, অদ্ভুত সুন্দর। এই দেখুন, আর দর্শনার্থী যারা তারাও ওয়েট করছে এই ওয়েটিং রুমে। এখান থেকে ভিউটা দেখি, ও টপ, অনেকটা কেরালার মতো ভিউটা লাগছে না? অদ্ভুত সুন্দর, হ্যাঁ দারুণ। এই সাইড থেকে ভিউ হলো শহরের ভিউটা। বজরাঙ্গবলির পায়ের তলা থেকে ভিউটা দেখছি, অদ্ভুত সুন্দর। ঝাড়খণ্ড মানে চারিদিকে ঝাড়ের খণ্ড, সেটাই কি অদ্ভুত সুন্দর দৃশ্য। চারিদিকে জমির মাঝখানে মাঝখানে তাল গাছ, পাহাড় সামনে, আর ধানগুলো সবুজ হয়ে উঠেছে, অদ্ভুত দৃশ্য। আর এই জন্যই তো আমাদের এই ঝাড়খণ্ডে ঘুরতে আসা বর্ষার সময়, কারণ এই সময় রুখাশুকা হয় না, আর খরার সময় হলে ড্রাই চারিদিকে। কিন্তু এই সময় বৃষ্টি হওয়ার জন্য ড্রাই সিজন নেই, স্কিন অনেক ভালো থাকবে এবং সুন্দর প্রকৃতির সবুজ দৃশ্য দেখুন। চারিদিকে বাবলা গাছের ঝোপঝাড়। ব্যাস, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে শিবগাদি। আমার পিছনেই দেখছেন শিবগাদি মন্দির। আমরা মন্দিরে উঠবো, ঢোকার আগে কতগুলো সিঁড়ি দেখুন শিবগাদি মন্দিরে আসার আগে। আর এখানকার সারাউন্ডিংসটা একবার দেখিয়ে দিই। রান্না এখানে প্রত্যেকে রান্নাঘাট করবে, হ্যাঁ প্রত্যেকেই এখানে যারা দর্শনার্থী পুণ্যার্থী এসছে স্নান ধান করে রান্না বান্না করে খাচ্ছে পরিষ্কার ভাবে, নিজেরাই রান্না করে খাচ্ছে। যেহেতু ধামে তীর্থধাম করতে আসছে, আমাদের আগে যেটা হতো আর কি আমরা দেখতাম, তো তীর্থ করতে আসলে রান্না করে খাওয়া দাওয়া করে যায়। তো চলুন আমরা মন্দিরের দিকে যাই। এখানে রান্না বান্নাও চলছে,
পুণ্যার্থী যারা ঘুরতে আসছে তাদের জন্য এটা বিশেষ। ও হো, ওইখানে একটা দারুণ ঝর্ণা নামছে, কিন্তু সুন্দর ঝর্ণা। হে হে, ঝর্ণাটা দেখ। এই শিবগাদি মন্দিরে চলে এসেছি আমরা। আর এখানে যেটা হয়, ন্যাচারাল ধারা এসে শিব মন্দিরকে, যে শিবলিঙ্গ আছে শিব মন্দিরের, সেই লিঙ্গকে স্নান করায়, মানে লিঙ্গের মধ্যে ডাইরেক্ট জল পড়ে। এটাই একটা এখানকার বিউটি। আর এর ভিতরে সুন্দর করে, বাহ, প্রচুর দর্শনার্থী আছে। আর আজকে প্রচুর দর্শনার্থী আছে। এখানে একটা কাপলের বিয়েও হচ্ছে, বাহ। ওই ধরতে একটু, আমি একটু প্রণাম করি বাবা। যা যা বাবা, ওয়াটার ধরছে সবাই, পাহাড়ের জল, আর সেই জলই শিবলিঙ্গে দিচ্ছে। নতুন কাপল এসছে ভগবানের आशीर्वाद নেবার জন্য। हाँ हाँ, साहिबगंज तो इधर पड़ेगा। किधर? हाँ, 37 किलोमीटर होगा। इधर से जाएगा तो उधर मेन रोड मिलेगा। साहिबगंज इधर ही, इधर पीछे। आप पीछे रोड से भी गए और इधर जाएगा तो उधर हाथ मार मिलेगा। उधर मेन रोड है, उधर से अच्छा से जाएगा। किधर मेन रोड? ये मेन रोड इधर से अच्छा है। यहाँ मुड़ जाइए। हाँ, इधर से जल्दी होगा। এই চলে আসো এদিকে, এদিকে। দেখুন সব মহুয়ার আসর। আমরা কালকে রাতে সেই শিবগাদি থেকে চলে এসেছিলাম সাহেবগঞ্জে। রাত্রিবেলা সাহেবগঞ্জে এসে তেমন ভিডিও করিনি, কারণ মোবাইল বা ক্যামেরা সেগুলোর চার্জ ছিল না। আর চলে এসেছি আমরা, রাতে ছিলাম এই মান্যবর বলে একটা কমিউনিটি হল। আর কমিউনিটি হলটা বেশ সুন্দর। আপনাদের দেখাই যে বাইকগুলো আমাদের এখানে আছে। বাইকগুলো এইখানে থাকার ফলে রাখার জন্য আমাদের সুবিধা হয়েছে। এবার ভিতরে নিয়ে যাবো, ভিতরে রুমগুলো কেমন, যদিও অত ভালো আছে সেগুলো আমরা দেখাবো। এই দেখুন কমিউনিটি ভবন, এটা এত বড় সুন্দর একদম। এরপরে রুমের ভিতরটা দেখাই, রুমটা কীরকম। আমাদের রুম যেটা ছিল, এই যেটা আমাদের রুম হলো এইটা, এসি রুমে ছিলাম। টয়লেটটা একবার দেখিয়ে দিই। টয়লেটটা যথেষ্ট ভালো, মানে যে কোনো লোকে এসে থাকতে পারে। কিন্তু এটার জন্য রুম রেন্ট মাত্র 900 টাকা, যদিও 1000 টাকা করে রুম রেন্ট কিন্তু এখানে নিয়েছে। আর এটা করে দেওয়ার জন্য যিনি উপকারটা করেছেন সেটা হলো রোহন বলে একজন ছেলে, যে কমার্শিয়াল ফ্লাইট ওড়ায়, একজন পাইলট। সে ওড়ায় এবং রাইডার যেহেতু, সেই কারণেই সে আমাদেরকে এই ড্রেস পরা অবস্থায় দেখে সে ব্যবস্থাটা করে দিয়েছে। তো ঠিক আছে, আমরা সবাই